এখন আমরা যেটা করব, লেখো আমাদের টাইপ হচ্ছে টাইপ 3। আমরা এই অধ্যায়টাই শেষ করে নিই আগে, টাইপ 3, তারপরে সহজ জিনিসগুলো পড়বো না। ঠিক আছে, টাইপ 3 হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে ভেঙে চুরে ইন্টিগ্রেশন করা। এত কঠিন নাম না থাকলে আমরা সিম্পলি পড়ি, এটার নাম হচ্ছে গুণের নিয়ম। গুণের নিয়ম, ঠিক আছে, গুণের নিয়ম। আমার কাছে এটাই সহজ নাম মনে হয়। যেমন ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি মানে ইউ আর ভি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এটাকে করতে পারি যে ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ প্লাস হচ্ছে ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে অন্তরীকরণের গুণের নিয়ম। তাহলে ইন্টিগ্রেশনের যেটা গুণের নিয়ম, আচ্ছা আমি যেহেতু ওইটা আমি ধরে নিচ্ছি যে তোমাদের অ্যাডমিশন স্টাইল, তার মানে তোমরা এই ফর্মুলাগুলো জানো। এই ফর্মুলাটা কীভাবে আসছে আমি ব্যাখ্যা দিচ্ছি না। ঠিক আছে, এটা খুবই সহজ একটা ফর্মুলা, অন্তরীকরণের হেল্প নিয়ে এই ফর্মুলাটা প্রমাণ করা যায়। আমরা একটু দ্রুত লিখে ফেলি, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে ইউ ইন্টু ভি, তাহলে ইউ ইন্টু ভি এর হচ্ছে যোগজীকরণ, ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর যেটা ইউ ছিল তার অন্তরীকরণ, ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ। যে রেজাল্টটা হবে এই পুরা রেজাল্টটাকে আবার এক্স এর সাপেক্ষে যোগজীকরণ। খেয়াল করি, ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস দিয়ে ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ, যা হবে তাকে আবার এক্স এর সাপেক্ষে যোগজীকরণ। কথা বলছি কি, এই হচ্ছে গুণের নিয়ম। দেখো এইখানে যে দুইটা পার্ট ছিল, দুইটা পার্ট সিমিলার পার্ট ছিল, ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ আবার ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ। তার মানে কাকে ইউ ধরি কাকে ভি ধরি কোনো ঝামেলা নাই। কিন্তু এইখানে দেখো দুইটা সিমিলার পার্ট না, দুইটা ডিফারেন্ট পার্ট। তার মানে যাকে ইচ্ছা তাকে ইউ ধরলে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা যে খুবই সিম্পল একটা কথা শিখি, সেটা হচ্ছে লিয়েট। এখানে ই ফর এক্সপোনেনশিয়াল বা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এইগুলো আর কি। ঠিক আছে, টি ফর হচ্ছে ট্রাইগোনোমেট্রি মানে সাইন কস ট্যান কট সেক কোসেক। এ ফর হচ্ছে অ্যালজেব্রা মানে বীজগণিত, 3x 5x 2x স্কোয়ার 9x স্কোয়ার এইগুলা। আই ফর ইনভার্স ওই যে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এইগুলা সব হচ্ছে ইনভার্স। আর এল ফর হচ্ছে লগারিদম মানে হচ্ছে লগ এবং লন। তাহলে এই দিক থেকে আমরা হিসাব করব। তার মানে সবার আগে হচ্ছে লগ, তারপরে ইনভার্স, তারপরে এ, তারপরে ট্রিগোনোমেট্রি, তারপরে ইনভার্স। এইগুলার মধ্যে যে আগে আসবে সে হবে ইউ, ঠিক আছে। ওকে, তাহলে একটু খেয়াল করি যে আমাদের কাছে যদি এইরকম একটা অঙ্ক চলে আসে, খেয়াল করো, এইরকম একটা অঙ্ক চলে আসে যে এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স, দেখছো দুজন গুণ আকারে আছে। তাহলে বলো তো ভাই, এই যে এক্স স্কোয়ার টি স্কোয়ার এইগুলো হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। আর এই যে সাইন এক্স কজ এক্স এইগুলো হচ্ছে সব ত্রিকোণমিত্রি। এবার বলো এই দিক থেকে আগাও, LIATE, বলো তো কে আগে আছে? অ্যালজেব্রা আগে আছে। তার মানে অ্যালজেব্রা হবে হচ্ছে ইউ আর ট্রিকোণমিত্রি হবে হচ্ছে ভি। কথা বলছে কি, যে আগে সে হবে ইউ। ক্লিয়ার ভাই সবাই? এবার বলো, আমার কাছে এরকম একটা জিনিস আসছে, ধরো এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে এক্স আছে, আমার কাছে ট্যান ইনভার্স এক্স আছে। তাহলে এক্সটা হচ্ছে অ্যালজেব্রা, আর ট্যান ইনভার্স যেটা, এগুলো হচ্ছে ইনভার্স। তাহলে এ আর ইনভার্স। এবার তুমি বলো এই দিক থেকে আগাও, এ আগে না আই আগে? তার মানে এইটা হবে ইউ, এইটা হবে হচ্ছে ভি। কথা ক্লিয়ার ভাই? তার মানে লিয়েট দিয়ে আমরা ইউ এবং ভি এর করা শিখবো আর কি, ইউ এবং ভি আলাদা করা শিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফর্মুলাটা শিখলাম এবং ফর্মুলাটায় কিভাবে হচ্ছে আমাদের করা যায় সেই জিনিসটা আমরা শিখলাম। ঠিক আছে, তো আমরা একটা সহজ অঙ্ক নেই, আমি অঙ্কটা শেষ করব না, কেননা অঙ্কটা তোমরা পারবা। অ্যাকচুয়ালি গুণের নিয়মের আর একটা ব্যাপার আছে, অনেকেই নিয়মটা জানো, বাট এরপরে যেটা আমরা শিখবো আর কি, যে নিয়মটা জানো, বাট নিয়মটা কোথায় অ্যাপ্লাই করা যাবে, কেন অ্যাপ্লাই করা যাবে, কিভাবে অ্যাপ্লাই করা যাবে এটা জানি না। সো আমরা ওই নিয়মটা একটু আজকে ক্লিয়ার করবো আর কি। ওকে,
ধরো এক্স সাইন এক্স ডিএক্স, এইটা একটা সহজ অঙ্ক আমি নিলাম। এখন আমার কাছে আছে হচ্ছে, আমরা শব্দটা জানি হচ্ছে লিয়েট, আমার কাছে কি আছে, অ্যালজেব্রা আছে এবং ত্রিকোণমিতি আছে। তাহলে আমি এই দিক থেকে দেখলাম অ্যালজেব্রা আগে, তার মানে অ্যালজেব্রা হবে হচ্ছে ইউ, তার মানে এক্স হচ্ছে আমাদের ইউ আর সাইন এক্স হচ্ছে আমাদের ভি। তাহলে আমরা জানি ইউ ইন্টু ভি এর যোগজীকরণ, তার মানে এক্স ইন্টু সাইন এক্স এর যোগজীকরণ মাইনাস এক্স এর অন্তরীকরণ, তার মানে ডিডিএক্স অফ হচ্ছে এক্স ইন্টু ওই সাইন এক্সের যোগজীকরণ, যে রেজাল্ট হবে পুরা রেজাল্টটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, এই পুরা রেজাল্টটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই তো? সহজ অঙ্ক। তাহলে এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি মাইনাস কজ এক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স, এক্সকে করলে 1, এক্সকে করলে 1, সাইন এক্সেরটা হচ্ছে মাইনাস কজ এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? এবার তোমাদের এইখানে একটা কথা থাকতে পারে, যদি এইখানে আসলে এটাকে ভুল ধরা উচিত না, তবে বোর্ড পরীক্ষায় কিছু কিছু এমন হতে পারে যে অনেক, মনে করো অনেক টিচার আছেন যে এমন মনে হয় যে ছোট্ট ভুল করলেও তার কাছে মনে হয় যে ম্যাথ জিনিসটাকে, এটা অবশ্য একটা ভালো দিক যে ম্যাথ জিনিসটাকে একবারে প্লেনভাবে করা উচিত যেন কোথাও ভুল না হয়, এই টাইপের কোনো মেন্টালিটির টিচার যদি থাকে তাহলে হতে পারে যে টিচার তোমার এই অঙ্কে ভুল ধরে ফেলবে। তাহলে এখানে দেখো তুমি কিন্তু অলরেডি এখানে একটা ইন্টিগ্রেশনের কাজ তুমি করছো এবং এর ভিতরেও একটা ইন্টিগ্রেশনের কাজ করছো, তার মানে এইখানে যেহেতু একটা ইন্টিগ্রেশনের কাজ, এই যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স তুমি লিখছো, তার মানে একবার যেহেতু ইন্টিগ্রেশন এই লাইনে করছো, বাট অঙ্কটা কিন্তু এখনো শেষ হয় নাই, তার মানে যেহেতু তুমি কোথাও না কোথাও ইন্টিগ্রেশন একবার করছো, তাহলে একটা ধ্রুবক এখানে আসা উচিত C1, এই C1টা আসলে দিয়ে রাখা উচিত বোর্ড পরীক্ষার জন্য, কেননা বলা যায় না, বিভিন্ন ভুল ধরে ফেলতে পারে, সেই জন্য সবাই যেখানেই ইন্টিগ্রেশনের কাজ করো সেখানেই একটা ধ্রুবক দিয়ে ফেলবা, যেখানেই ইন্টিগ্রেশনের কাজ করো সেখানে, এবং এটা C1 দিলাম। ক্লিয়ার ভাই? এটা এবার খেয়াল করো, এটাকে লেখা যায় মাইনাস এক্স কজ এক্স, আর এই মাইনাস এটা হয়ে গেল প্লাস, আর এই সাইন কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন এক্স। এইখানে আবার ইন্টিগ্রেশন করছে না, নতুন একটা ধ্রুবক আসছে, আগের ধ্রুবক সব ধ্রুবক মিলায় টিলায় ধরলাম সি, একটা ধ্রুবক দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার, মানে একটা ফর্মুলা কিভাবে ইউজ করে সেটা আমরা দেখলাম, তবে এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই শিখছি, বাট এখন যেটা করব গুণের নিয়মের, এটার নাম হচ্ছে, ঠিক আছে, টেবিউলার মেথড। ঠিক আছে, এই গুণের নিয়মের এটা হচ্ছে টেবিউলার মেথড। এই যে ক্যালকুলাসের বাইবেল বলা হয় হচ্ছে, তবে আমি বলতেছি বোর্ড পরীক্ষায় এই নিয়ম নিয়ে আলোচনা করা নাই, বোর্ড পরীক্ষায় এই নিয়ম নিয়ে আলোচনা করা নাই, সেহেতু বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না। বাট তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রি পড়ো, তুমি মানে সায়েন্স রিলেটেড, মেডিকেল বাদে, মেডিকেলেও বোধহয় কিছুদিন পরে ক্যালকুলাস পড়াবে, যাই হোক, মেডিকেল বাদে অন্য যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, ভার্সিটিতে উঠে তোমাকে ক্যালকুলাস পড়তে হবে, আর ক্যালকুলাস পড়লে তোমাকে এইরকম একটা বইয়ের সাথে দেখা হবে, এটা হচ্ছে অ্যান্টন, এটা রাইটার হচ্ছে অ্যান্টন, এবং এই বইটাকে বলা হচ্ছে ক্যালকুলাসের বাইবেল, এবং এই বইতেই ট্যাবুলার মেথড নামে ইন্টিগ্রেশনের একটা মেথড নিয়ে আলাপ আলোচনা করা আছে। তবে এই ট্যাবুলার মেথডটা কখন অ্যাপ্লাই করা যাবে, কখন অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? এই ট্যাবুলার মেথডটা আমরা ফর্মুলাটা আবার লিখি, ইন্টিগ্রেশন অফ ইউভি, ব্যাপারটা ভালো মতন বোঝা ট্রাই করো, ইকুয়ালস টু হচ্ছে ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ, এই টোটাল রেজাল্টটাকে আবার হচ্ছে যোগজীকরণ, এই হচ্ছে কথা ছিল। তার মানে তুমি দুইটা গুণের ফাংশনকে তুমি যোগজীকরণ করতেছো গুণ আকারে, একটা ইউ আর একটা ভি, খেয়াল করছি, একটা ইউ আর একটা ভি। তোমার প্রথম কাজ হবে হচ্ছে ইউকে তাকে আলাদা করা এবং ভিকে তাকে আলাদা করা, ঠিক আছে? ইউকে হবে এবং ভিকে হবে তাকে আলাদা করা, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল লিখতেছি, এইখানে উপরের দিকে একটা এক্সাম্পল লিখতেছি। এক্সাম্পলটা হচ্ছে ধরো এরকম, এক্সাম্পলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ
এক্স কিউব সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, এক্স কিউব সাইন এক্স ডিএক্স। তার মানে খেয়াল করো, তোমার হাতে একটা অ্যালজেব্রা আছে, একটা ত্রিকোণমিতি আছে, তার মানে এইটা হবে ইউ আর এটা হবে ভি। তাহলে ইউ বরাবর তুমি লিখলে হচ্ছে এক্স কিউব, আর ভি বরাবর হচ্ছে তুমি লিখলে হচ্ছে সাইন এক্স। কথা ক্লিয়ার ভাই? এখন যদি এরকম হয়, এই টেবিউলার মেথডটা কেবল তখনই অ্যাপ্লাই করা যাবে তোমার যে দুইজন ফাংশন গুণ আকারে আছে, একটা ইউ এবং ভি। ইউকে যদি কথাটা ভালো মতো শোনো, ইউকে যদি রিপিটেডলি ডিফারেন্সিয়েশন করা যায়, রিপিটেডলি মানে হচ্ছে একবারের পর একবারের পর একবারের পর একবার, এরকম আর কি, একবারের পর একবারের পর একবার। যেমন তুমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো 2x, তাকে আবার করা যায় 2, এই 2কে আবার করা যায় 0। কথা বুঝছি কি? মানে যদি এরকম হয় যে একজনকে রিপিটেডলি অন্তরীকরণ করা যায় এবং আরেকজনকে রিপিটেডলি যোগজীকরণ করা যায় ইউকে। এখন কেন ইউকে, এটা মনে রাখবা কিভাবে একটু খেয়াল করো। দেখো ফর্মুলায় কিন্তু আছে ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ। তাহলে মনে রাখবা ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব, ফর্মুলার সাথে মিল। ফর্মুলাতে ইউ এর অন্তরীকরণ আছে, ভির যোগজীকরণ আছে, তাহলে ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব। টেবিউলার মেথড তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ইউকে রিপিটেডলি অন্তরীকরণ করা যাবে এবং ভিকে রিপিটেডলি যোগজীকরণ করা যাবে, কেবল তখনই এই টেবিউলার মেথডটা অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। এখন টেবিউলার মেথডটা কি? টেবিউলার মেথডটা হচ্ছে, দেখো ফর্মুলায় আছে এক্সকে অন্তরীকরণ, ভিকে যোগজীকরণ, তাহলে এই এক্সকে তুমি রিপিটেডলি অন্তরীকরণ করতে থাকবা, ইউকে রিপিটেডলি অন্তরীকরণ করতে থাকবা এবং ভিকে যোগজীকরণ। তার মানে এক্সকে, ইউকে করবো অন্তরীকরণ আর ভিকে করব যোগজীকরণ, ইউকে করব অন্তরীকরণ, ভিকে করব যোগজীকরণ। দেখো এক্স কিউব আছে, এক্স কিউবকে অন্তরীকরণ করলে হবে 3x স্কোয়ার, তাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে 6x, তাকে যদি অন্তরীকরণ করি 6, তাকে যদি অন্তরীকরণ করি 0। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব ততক্ষণ না 0 হয়। এই টেবিউলার মেথডের দুইটা টাইপ আছে, টেবিউলার মেথডের দুইটা নিয়ম। তার 1 নাম্বার নিয়ম আমরা শিখতেছি যে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না 0 হয়। ক্লিয়ার ভাই কথা? এবার আসো এই পাশকে যোগজীকরণ। দেখো সাইন এক্সকে যোগজীকরণ করলে মাইনাস কজ এক্স, তাই তো? আবার মাইনাস কজ এক্সকে যোগজীকরণ করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, আবার মাইনাস সাইন এক্সকে যোগজীকরণ করলে হবে হচ্ছে কজ এক্স, তাই তো? আবার কজ এক্সকে যোগজীকরণ করলে হবে হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, তার মানে ইউগুলাকে রিপিটেডলি অন্তরীকরণ করছি আর ভিগুলাকে রিপিটেডলি যোগজীকরণ করছি। এবার গুণটা হবে কিন্তু ভাই পাশাপাশি গুণ না, একটু অ্যাঙ্গেলে গুণ, ওর সাথে ও গুণ। দেখো উপরেরটা কিন্তু বাদ চলে গেছে, ওর সাথে ও গুণ, ওর সাথে ও গুণ, ওর সাথে ও গুণ। ঠিক আছে, এবং এটা সাইড নোটে দেখাতে হবে। প্রথমটার চিহ্ন হবে প্লাস, তারপরেরটার মাইনাস, তারপরেরটার প্লাস, তারপরেরটার মাইনাস, তারপরেরটার প্লাস, তারপরেরটার মাইনাস। ওই যে নির্ণায়কের বা ম্যাট্রিক্সের চিহ্নের মতন, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। এই মেথডটার নাম হচ্ছে টেবিউলার মেথড। ঠিক আছে, তুমি কাজ কি, তুমি অঙ্কটা লিখবে। অঙ্কটা কিভাবে করবা? এক্সাম্পলটা ছিল হচ্ছে এক্স কিউব সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এরপরে হচ্ছে সাইড নোটে এটা দেখাবা, এটা দেখাইতে হবে, সাইড নোটে এই টোটাল জিনিসটা দেখাবা। তাহলে ওর সাথে ও গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এক্স কিউবের সাথে মাইনাস কজ এক্স গুণ, তার মানে প্রথমটা হবে মাইনাস এক্স কিউব কজ এক্স। আচ্ছা, এই প্লাস আর মাইনাস তো মাইনাস হয়ে গেল। এবার চিন্তা করো এইটার সাথে এইটা গুণ, তাহলে এইটার সাথে এইটা গুণ হলে মাইনাস 3x স্কোয়ার সাইন এক্স, আর এই চিহ্নটা মাইনাস মিলা হয়ে যাবে প্লাস, প্লাস 3x কিউব সাইন এক্স, তাই তো? এরপরেরটা এর সাথে এইটা গুণ, তার মানে 6x এর সাথে কজ এক্স গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস 6x কজ এক্স। আবার এইটার সাথে এইটা গুণ, তার মানে 6 সাইন এক্স, চিহ্ন হচ্ছে এখানে মাইনাস। কথা ক্লিয়ার ভাই? এটাই আনসার, প্লাস 6, এটাই আনসার। এই হচ্ছে টেবিউলার মেথড। তার মানে কোনো ফর্মুলা ফেলানো লাগবে না, কোনো ফর্মুলা ফেলানো লাগবে না। টেবিউলার মেথডটা হচ্ছে কোনো ফর্মুলা ফেলানো লাগবে না। ইউ আলাদা করবা, ভি আলাদা করবা,
ইউকে রিপিটেডলি অন্তরীকরণ আর ভিকে করবা যোগজীকরণ, ইউকে করবা অন্তরীকরণ, ভিকে করবা যোগজীকরণ। মনে রাখার বুদ্ধি কি, যে ফর্মুলাতেই আছে ইউ এর অন্তরীকরণ, ভি এর যোগজীকরণ। এরপরে হচ্ছে একটু অ্যাঙ্গেলে গুণ, প্রথমটার চিহ্ন প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব? যতক্ষণ না রেজাল্ট 0 হয়, যতক্ষণ না রেজাল্ট 0 হয়। আমি আরেকটা অঙ্ক লিখি, ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক লিখব। ধরো আমার অঙ্ক একটা আসছে এরকম, যে এক্স কিউব ই টু দি পাওয়ার হচ্ছে 2x dx, এটা আসছে। তাহলে আমার কাছে কি কি আছে ভাই? আমার কাছে একটা আছে অ্যালজেব্রা আর একটা আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল। একটা আছে অ্যালজেব্রা আর একটা আছে এক্সপোনেনশিয়াল। আমরা শিখছিলাম লিয়েট, LIATE, লিয়েট, এটা আমরা শিখছিলাম লিয়েট। এখন আগে বলো তো কে আগে আছে? অ্যালজেব্রা আগে আছে, এক্সপোনেনশিয়াল পরে আছে। তার মানে ইউ হবে হচ্ছে অ্যালজেব্রা আর ভি হবে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তার মানে অ্যালজেব্রাটা হচ্ছে এক্স কিউব আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x। ক্লিয়ার ভাই? আমরা বলছিলাম ইউকে আমরা রিপিটেডলি অন্তরীকরণ করব। তাহলে এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার, এইটাকে আবার অন্তরীকরণ করলে 6x, এইটাকে আবার অন্তরীকরণ করলে 6, এইটাকে আবার অন্তরীকরণ করলে 0। এইটাকে করব যোগজীকরণ। ই টু দি পাওয়ার 2xকে করলে ই টু দি পাওয়ার 2x, শক দিয়ে ভাগ করে দিতে হয়, এটা আমরা জানি। আবার যোগজীকরণ করলে ই টু দি পাওয়ার 2x, আবার শক দিয়ে ভাগ করলে রেজাল্ট হয়ে যাবে 4। আবার ইন্টিগ্রেশন আবার করলে ই টু দি পাওয়ার 2x, ভাগ করলে 8, মানে আবার 2 দিয়ে ভাগ করলে 8, আবার যোগজীকরণ ই টু দি পাওয়ার 2x, ভাগ করলে 16। এবং আমরা বলছিলাম এইভাবে গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, প্রথমটার চিহ্ন প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটার মাইনাস, তাই তো? সহজ জিনিস। তাহলে একবারে উত্তর লিখে দেব, সাইড নোটে এটা দেখায়, এটার সাথে এটা গুণ, তার মানে হাফ ইন্টু এক্স কিউব ই টু দি পাওয়ার 2x, এরপর চিহ্ন হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ, তার মানে 3/4 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, এটার সাথে এটা গুণ, চিহ্ন প্লাস, তার মানে 6/8 এক্স ই টু দি পাওয়ার 2x, আবার এটার সাথে এটা গুণ, চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস 6/16 ই টু দি পাওয়ার 2x প্লাস সি, এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলছি টেবিউলার মেথডের দুইটা মেথড আছে, তার এইটা হচ্ছে 1 নাম্বার মেথড আমরা আলোচনা করলাম। তবে অ্যাডমিশনে এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে, তবে অবশ্যই সাইড নোটে দিবা টেবিউলার মেথডে গুণের নিয়ম, টেবিউলার মেথডে গুণের নিয়ম, ঠিক আছে। আমি বলছি এইটারই দুইটা প্যাটার্ন আছে, টেবিউলার মেথডের দুইটা প্যাটার্ন আছে। আমি আরেকটা টেবিউলার মেথডের প্যাটার্ন নিয়ে আলোচনা করে আমি একটা বই থেকে কোশ্চেন লিখতে চাই। সহজ কোশ্চেন লিখি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। খেয়াল করো ভাই, একটু ভালো মতন এই জিনিসটা বুঝে নাও, আর তোমরা একটা কাজ করতে পারো, ফ্রেন্ডদের উদ্দেশ্যে তুমি একটু ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার শেয়ার করতে পারো, মানে এই লেকচারটাই বন্ধুদের উদ্দেশ্যে তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো। দেখো আমাদের এখানে কি কি আছে, এক্সপোনেনশিয়াল আছে এবং ত্রিকোণমিতি আছে, এক্সপোনেনশিয়াল এবং ত্রিকোণমিতি। তাহলে আমরা জানি হচ্ছে শব্দটা হচ্ছে লিয়েট, তাহলে এই দিক থেকে আগাইলে ত্রিকোণমিতি আগে আছে, এক্সপোনেনশিয়াল পরে আছে, তার মানে এটা হবে ইউ, এটা হবে ভি, তাই তো? তাহলে আমাদের প্রথম কাজ, আমরা ইউ ভি আলাদা করব। তার মানে আমাদের ইউ হবে হচ্ছে কজ এক্স আর ভি হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করি, ইউ হবে, ঠিক আছে, ইউ হবে হচ্ছে কজ এক্স আর ভি হবে ই টু দি পাওয়ার এক্স। ইউ হবে আমাদের কজ এক্স আর ভি হবে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার ভাই এতটুকু পর্যন্ত সবাই? ওকে, এবার খেয়াল করো, আমরা বলছিলাম ইউকে আমরা অন্তরীকরণ করব এবং ভিকে যোগজীকরণ করব, এবং আমরা বলছিলাম ইউকে আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না 0 হয়। এটা ছিল 1 নাম্বার পদ্ধতি, একটু আগে যেটা করলাম। এবার আমরা ইউকে অন্তরীকরণ করা শুরু করি। কজ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্সকে করলে হবে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্সকে করলে হবে সাইন এক্স, আবার সাইন এক্সকে করলে হবে কজ এক্স। এইভাবে তো তুমি কিয়ামত পর্যন্ত করতেই থাকবা, জীবনে 0 হবে না, জীবনে
জিরো হবে না। তুমি এই রকম অঙ্ক পাবা যে অঙ্কগুলা জীবনেও জিরো হবে না, এরকম তুমি পাবা। বাট এই অঙ্কগুলাও তুমি ট্যাবুলার মেথডে করতে পারবা, বাট বিশেষ অঙ্কগুলা সব করা যাবে না। আমি আগেই বলছি, আমি এরপরে দেখায় দিব কোনগুলা তুমি করতে পারবা না। খেয়াল করো, তোমার ফাংশনটা ছিল cos x, ফাংশনটা ছিল cos x, বাট তুমি অন্তরীকরণ করতে করতে কিন্তু কখনোই জিরো বানাইতে পারবা না। বাট এই অঙ্কটাও যদি সেইগুলাই করা যাবে যে অঙ্কগুলা অন্তরীকরণ করতে করতে আগের ফাংশনটা আবার ব্যাক আসে। দেখো, আমি শুরু করছিলাম cos x দিয়ে, অন্তরীকরণ করতে করতে cos x যখন চলে আসবে, আবার cos x যখন চলে আসবে তখন থেমে যাইতে হবে। কথা বুঝছি কি? আমি যাকে অন্তরীকরণ, কথা খেয়াল করে, আমি যাকে অন্তরীকরণ করা শুরু করছি জিরো পর্যন্ত গিয়ে থামার কথা, বাট এইটা কোনোদিনও জিরো হবে না। বাট অন্তরীকরণ করতে করতে এই cos x আবার যখন চলে আসবে তখনই থেমে যাইতে হবে। অন্তরীকরণ করতে করতে এই cos x যখনই চলে আসবে, সে যখন আবার রিপিট হবে তখনই থেমে যাইতে হবে। কথা ক্লিয়ার ভাই? দেখো, cos x কে করলাম মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স কে করলে আবার দেখো cos x চলে আসছে। চিহ্নকে প্রায়োরিটি দিব না আমরা, শুধু ফাংশনটা। দেখো cos x ছিল, একবার করলাম, আবার করলাম, cos x ব্যাক আসছে। চিহ্ন প্লাস হোক মাইনাস হোক দেখার দরকার নাই, চিহ্নকে প্রায়োরিটি দিব না আমরা। কথা ক্লিয়ার? তার মানে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব যতক্ষণ না ওই ফাংশনটা আবার ব্যাক আসে। কথা ক্লিয়ার ভাই? যেগুলা জিরো হবে না সেইগুলার জন্য। আচ্ছা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা করব হচ্ছে যোগজীকরণ। তাহলে e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, আবার করলে e টু দি পাওয়ার x, আবার করলে e টু দি পাওয়ার x। এবার খেয়াল করি, আমরা জানি এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। খেয়াল করো ভাই, খেয়াল করি। ওকে, আমি এই অঙ্কটাকে এইভাবে লিখতে চাই একবারে। খেয়াল করো, এইদিকে একটু খেয়াল করো। আমার অঙ্কটা ছিল হচ্ছে e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু, একবারে উত্তর লেখার কথা। তাহলে এইটার সাথে এইটা গুণ, চিহ্ন হচ্ছে প্লাস, তার মানে e টু দি পাওয়ার x cos x। এবার এইটার সাথে এইটা গুণ, চিহ্ন হচ্ছে মাইনাস, এইটার সাথে এইটা গুণ, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস হবে হচ্ছে e টু দি পাওয়ার x sin x। ঠিক আছে? এরপরে এইটার সাথে এইটা গুণ, চিহ্ন প্লাস, এই প্লাস আর এটা মিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস e টু দি পাওয়ার x cos x। ঠিক আছে? এই পর্যন্ত সবাই চলে আসো, এই পর্যন্ত সবাই চলে আসি। ঠিক আছে? এখন মনে হচ্ছে যে আমরা এখানে প্লাস সি লিখে আনসার দিয়ে দিব, বাট ট্যাবুলার মেথডে, কথা ভালো মতন বুঝো, ট্যাবুলার মেথডে অঙ্ক তখনই শেষ হবে, ট্যাবুলার মেথডে অঙ্ক তখনই শেষ হবে যখন অন্তরীকরণ করতে করতে জিরো হবে, অন্তরীকরণ করতে করতে জিরো হবে। বাট আমাদের এই প্যাটার্নের অঙ্ক কিন্তু অন্তরীকরণ করতে করতে জিরোতে যায় নাই, জিরোতে যায় নাই। তার মানে এইখানে এসে যেইখানে থেমে গেছি, এইখানে এসে অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আরও অঙ্ক নিচে আছে। এইখানে এসে কিন্তু অঙ্ক শেষ হয় নাই। তার মানে এই দুইটা দেখো, এই ঘটনাটাও শেষ, এই ঘটনাটাও শেষ, এই ঘটনাটা কিন্তু এখনও শেষ না। তার মানে লাস্টের যে টানটা, এইটা কিন্তু এখনো শেষ হয় নাই, এইটা এখনো অঙ্কই আছে। কথা বুঝছি কি? তার মানে এইটা এখনই শেষ হয় নাই, লাস্টের প্যাটার্নটা, লাস্টের জিনিসটা কিন্তু জিরোতে গেলে শেষ হইতো। তার মানে লাস্টের যে ধাপটা, সে নিজে এখনো অঙ্ক হিসেবেই আছে। ঠিক আছে? তাহলে এই মাইনাসটা যদি ডানে নিয়ে আসি, দেখো এইটা যা, এইটাও তাই, তাহলে এই মাইনাসটা এসে এইটা হয়ে যাবে 2। দেখো এই পুরো ইন্টিগ্রেশনটা এই পাশে চলে আসলে দেখো এইটাও যা, এইটাও তাই, তার মানে 2 হয়ে যাবে e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু হচ্ছে এই দুটা থেকে e টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে sin x প্লাস হচ্ছে cos x, তাই তো? তার মানে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos x dx ইকুয়াল টু দাঁড়াবে, এই টুটাই পাশে চলে আসবে, হাফ ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু sin x প্লাস হচ্ছে cos x প্লাস হচ্ছে c। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে? তাহলে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে জিরো পর্যন্ত যাবে আর একটা জিরো পর্যন্ত যাবে না। যেগুলা জিরো পর্যন্ত যাবে না, এটা হচ্ছে কেস 2। সেটা হচ্ছে আমরা ততক্ষণ অন্তরীকরণ করব যতক্ষণ উপরের ফাংশনটা আবার ব্যাক আসে।
ঠিক আছে, চিহ্ন প্লাস মাইনাস অসুবিধা নেই। তাহলে আমরা সিস্টেমে লিখবো আগেরটার মতোই, বাট লাস্টের ধাপটাকে দু উত্তর না, লাস্টের ধাপ ইটসেলফ একটা অঙ্ক। ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিছি। এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা সেম জিনিস হবে, তাহলে বামে ডানে নিয়ে গেলে 2 অফ অঙ্ক হবে, লাস্টে 2 দিয়ে ভাগ করলেই উত্তর হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার ভাই এটা? এইবার দেখো, যেগুলা অঙ্ক তোমাকে এই ট্যাবুলার ম্যাথড, আমি বলতেছি বোর্ড পরীক্ষায় রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, ভর্তি পরীক্ষায় ছাড়া, বোর্ড পরীক্ষা ছাড়া যে কোনো পরীক্ষায় এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো, ট্যাবুলার মেথড দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবা না। যেমন আমি একটা অঙ্ক লিখতে চাই, খেয়াল করো, ধরো ওকে, আমি একটা অঙ্ক লিখলাম এরকম যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটার দিকে খেয়াল কর। দেখো, সব অঙ্ক কিন্তু করা যাবে না, আমি কিন্তু আবার বলছি। দেখো, আমাদের কথাটা ছিল লিয়েট, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রা, টি ফর ট্রিকোনমেট্রি, ই ফর এক্সপোনেনশিয়াল। তাহলে আমার এইখানে একটা আছে হচ্ছে অ্যালজেব্রা এবং একটা আছে হচ্ছে ইনভার্স। এখন দেখো, কে আগে আছে? ইনভার্স আগে আছে, তার মানে ইউ হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স আর ভি হবে হচ্ছে এক্স কিউব, তাই তো? এই হচ্ছে কথা। এখন আমরা বলছি ইউকে অন্তরীকরণ করব, ভিকে যোগজীকরণ করব। দেখো, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ কত? √1 - x স্কোয়ার, তাই তো? এখন দেখো, এইটাকে অন্তরীকরণ করলাম, এইটাকে আবার অন্তরীকরণ করব, ইউ ভাগ ভিন নিয়ম বা যে নিয়মেই করি, আবার অন্তরীকরণ করব। এইটাকে যদি যত কিয়ামত পর্যন্ত অন্তরীকরণ করতে থাকো, জীবনে 0 হবে না। এটা তো বুঝতে পারছো যে জীবনে 0 হবে না। আবার এইটাকে অন্তরীকরণ করতে জীবনেও সাইন ইনভার্স এক্স আর ব্যাক আসবে না। তার মানে তখনই ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে যখন ইউকে অন্তরীকরণ করতে হয় 0 হবে, অথবা ভিকে ইউকে অন্তরীকরণ করতে ওই আগের ইউটা আবার ব্যাক আসবে, তখনই ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। তার মানে এখানে ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে না, ডিরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে, এবং আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে গুণের নিয়মের ডিরেক্ট ফর্মুলা কখন অ্যাপ্লাই করা যাবে, কখন ট্যাবুলার মেথড অ্যাপ্লাই করা যাবে, আর e⁴x এর অঙ্ক তো আমরা শিখেই গেলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গুণের নিয়মের ঘটনা। ঠিক আছে, তাহলে গুণের নিয়মের এই হচ্ছে কয়েকটা ঘটনা, এই ঘটনাগুলো সবাই ভালো মতন বুঝে ফেললো। ঠিক আছে, ওকে। এই গুণের নিয়মের সাহায্যে আমরা আরও একটা জিনিস আজকে শিখব। এই গুণের নিয়মের সাহায্যেই আমরা আরেকটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে, দেখো তো ভাই, আমরা সাইন অথবা কজের পাওয়ার যদি কিছু থাকতো, সাইন অথবা কজের পাওয়ার যদি কোনো কিছু থাকে, এই অঙ্কগুলাকে আমরা যখন করতাম তখন দেখো, আমরা কিন্তু ইন্টিগ্রেশন অফ সাইন এক্সকে করতে পারি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হচ্ছে -cos x + c। আমরা ইন্টিগ্রেশন অফ সাইন 5x কেও করতে পারি, এটা হচ্ছে -cos 5x ভাগ হচ্ছে x এর সহগ 5, এটা আমরা জানি সবাই। কিন্তু মানে সাইন এক্স কেও করা যায়, সাইন 5x কেও ইন্টিগ্রেশন করা যায়, বাট ইন্টিগ্রেশন অফ সাইন পাওয়ার 5x dx আমরা এটা কিন্তু ডিরেক্ট করতে পারি না। তার মানে আমাদের এই ধরনের পাওয়ার যদি থাকে, পাওয়ার থাকলে আমরা কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, আমাদেরকে আগে পাওয়ার নিউট্রাল করতে হয়। দেখো, এখানে সাইন এক্স, এটা সাইন 5x, কোনোটারই পাওয়ার নাই, তার মানে আগে পাওয়ার হনন করতে হবে। পাওয়ার যদি থাকে সাইন বা কজের, এই যে পাওয়ার যে n, তোমাকে প্রথমে এই nটাকে চুরমার করতে হবে, nকে ভেঙে চুরে চুরমার করতে হবে, তারপরে তুমি হচ্ছে অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, আর এনকে ভেঙে চুরে চুরমার করার বুদ্ধি হচ্ছে ওই যে ত্রিকোণমিতিতে আমরা শিখছি, আমাদের ইউটিউবে অন্তরীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে এটার যে পাওয়ার নিয়ে সিনেমের খেলা দেখবে, একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, ওইখান থেকেও তুমি এটা দেখতে পারো যে পাওয়ার কিভাবে নিউট্রালাইজড করা যায়।
যেমন 2 sin স্কোয়ার এক্স ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1 মাইনাস কস 2x। আবার 2 cos স্কোয়ার এক্স এটা হচ্ছে 1 প্লাস কস 2x। তাই তো এই পাশে দেখো পাওয়ার আছে, এই পাশে কোনো পাওয়ার নাই। এই হচ্ছে তোমার 2 পাওয়ার গায়েব করার বুদ্ধি, 2 পাওয়ার গায়েব করার বুদ্ধি। বা 3 বা 3 গুণিতক কীভাবে দেখো, সাইন 3x ইকুয়াল টু হচ্ছে 3 sin x মাইনাস 4 sin কিউব এক্স। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি দেখো 4 sin কিউব এক্স ইকুয়াল টু হচ্ছে 3 sin x মাইনাস সাইন 3x। একইভাবে 4 cos কিউব এক্স ইকুয়াল টু হচ্ছে 3 cos x প্লাস হচ্ছে cos 3x। তার মানে এইটা হচ্ছে পাওয়ার 3 গায়েব করার বুদ্ধি। দেখো বাম পাশে পাওয়ার 3 থাকলেও ডান পাশে কোনো পাওয়ার নাই, তার মানে এইটা হচ্ছে পাওয়ার 2 গায়েব করার বুদ্ধি, আর এটা হচ্ছে পাওয়ার 3 গায়েব করার বুদ্ধি। তাহলে সাইন কজের পাওয়ার 2 গায়েব করতে হলে সাথে একটা 2 লাগবে, আর সাইন কজের পাওয়ার 3 গায়েব করতে হলে সাথে একটা 4 লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইভাবে গায়েব করে করে অঙ্ক করার চাইতে আমরা, আচ্ছা গায়েব করে কিভাবে অঙ্ক করি সেটা আগে আমরা একটা অঙ্ক দেখি, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা কি নিয়ম শেখার পরে কি অঙ্ক সহজ হয়ে যাচ্ছে। মনে করো একটা সহজ অঙ্ক, বইয়ের অঙ্ক নেই, cos পাওয়ার 4x dx, cos পাওয়ার 4x dx, সহজ একটা অঙ্ক নিলাম। তাহলে আমরা পাওয়ার 4 থাকলে পাওয়ারটা আগে গায়েব করতে হবে, তাহলে আমরা সাইড নোটে পাওয়ারটাকে গায়েব করি। দেখো cos পাওয়ার 4x এটাকে লেখা যায় cos স্কোয়ার এক্স তার স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এখানে একটা স্কোয়ার গায়েব করতে হলে একটা 2 লাগবে, এখানে 2 দিছি টোটালটার উপর স্কোয়ার, তার মানে আগে দিতে হবে 1/4। খুব সিম্পল কথা। তাহলে 1/4 ইন্টু এটা 1 cos 2x এর হোল স্কোয়ার। এখনও কিন্তু পাওয়ার গায়েব হয় নাই ভাই, এই যে পাওয়ার আছে। এবার 1/4 এটা হচ্ছে 1 প্লাস a প্লাস b হোল স্কোয়ার, তাহলে 2 cos 2x প্লাস হচ্ছে cos স্কোয়ার 2x, তাই তো, a প্লাস b হোল স্কোয়ার। দেখো এইটুকুতে পাওয়ার গায়েব হলেও এইখানে এখনও গায়েব হয় নাই পাওয়ার, তারপরে ওইটাকেও গায়েব করতে হবে। তাহলে 1/4 ইন্টু 1 প্লাস 2 cos 2x, তাহলে এইখানে আবার একটা 2 লাগবে, তাহলে হাফ ইন্টু একটা 2 দিই, 2 cos স্কোয়ার 2x। ঠিক আছে, তাহলে 1/4 দেখো এটা 1 প্লাস 2 cos 2x, এইটাকে হাফ ইন্টু এটাকে লেখা যায় হচ্ছে 1 প্লাস cos 4x, তাই তো। একবারে 1/4 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/4 প্লাস এটা হবে হচ্ছে 1/2 cos 2x প্লাস এটা হলো 1/8, তার মানে 1/8 প্লাস হচ্ছে 1/8 cos 4x। তার মানে এই টোটাল পাওয়ার 4টাকে গায়েব করলে এই লাইনটা হবে, টোটাল এই লাইনটা হবে, তাই তো। তার মানে এর পরের বার আমি এই কথাটা লিখব, পরের বার এর কথার মানেই হচ্ছে যে এইটা 1/4 প্লাস হাফ ইন্টু cos 2x, হাফ ইন্টু cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x। ঠিক আছে, পাওয়ার কোনোটাতেই পাওয়ার নেই, তাহলে ধ্রুবককে যোগজীকরণ করলে আসে একটা x প্লাস হাফ ইন্টু কজরে করলে হয় হচ্ছে সাইন 2x ভাগ হচ্ছে সহগ 1/8, ধ্রুবককে করলে হয় হচ্ছে একটা x, তার মানে 1/8x প্লাস 1/8 কজরে করলে হয় হচ্ছে সাইন 4x ভাগ হচ্ছে x এর সহগ 4 প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বইয়ের অঙ্ক ভাই, বইয়ের অঙ্ক। ওকে, তাহলে এইটা হচ্ছে বইয়ের অঙ্ক। দেখো এই অঙ্কটায় আমি গায়েব করছি হচ্ছে কজের পাওয়ার 4x, কজের পাওয়ার 4x গায়েব করছি, কিন্তু আমার অঙ্কটা দেখো অনেক বড় হয়েছে, কিন্তু এই দিকেই অনেক বড় হয়েছে, 2 2 2 2 করে আমরা গায়েব করছি। কিন্তু এই অঙ্কটাই যদি হতো ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার 12x, কজের পাওয়ার 12x, তাহলে ভাই এটা হোমওয়ার্ক, এটা পাওয়ার গায়েব করে দেখো কেমন লাগে, পাওয়ার গায়েব করে দেখো কেমন লাগে। 6 বার 2 2 2 2 করে গায়েব করতে হবে, মাথা পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন বা কজের পাওয়ার গায়েব করার জন্য এই অঙ্কটা যেভাবে করলাম আমরা এইভাবে না, আমরা একটা ইউনিক বুদ্ধি এখন আমরা শিখব। ঠিক আছে,
খুবই ইউনিক একটা বুদ্ধি শিখব যে পাওয়ার কিভাবে গায়েব করা যায়। ঠিক আছে, আশা করি মানে শেষে সবাই এই জিনিসটা বুঝতে পারবা যে পাওয়ার কিভাবে সুন্দর মতো গায়েব করা যায়। ঠিক আছে, খুবই সুন্দর মতন পাওয়ার কিভাবে গায়েব করা যায় খেয়াল করি। ওকে, তাহলে আমি সহজ একটা নিই, একবারে আমি লিখে আমি কজেরটা করে দেখাবো আর সাইনেরটা তোমরা বাসায় করবা। ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার এন এক্স ডিএক্স। তাহলে এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 12 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, 1 কোটি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে এন এর মান। ঠিক আছে, তারপরে এন একটি পূর্ণ সংখ্যা। এখানে একবারে কথা মাথায় হচ্ছে এন একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 10, 12, 14, 16 যা ইচ্ছা তাই হতে পারে। ঠিক আছে, আমরা এই অঙ্কটাকে ওই যে লিয়েটের যে মেথড বা গুণের নিয়ম, ওই নিয়মে আমরা অঙ্কটা করব। দেখো বুদ্ধিটা কি, জোর করে আমরা লিয়েটের নিয়মে করব, জোর করে খেয়াল করো। এইটাকে আমরা কজের পাওয়ার n মাইনাস 1, কজের পাওয়ার n মাইনাস 1 এক্স ইন্টু কজ এক্স লেখা যায় না ভাই? লেখা যায়, এটা অবশ্যই লেখা যায়। যেমন কজ পাওয়ার তোমার 12 আছে, তুমি চাইলে এটাকে কজের পাওয়ার 11x ইন্টু কজ এক্স লিখতে পারো। এই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইবার দুইজন আমরা জোর করে কিন্তু গুণের নিয়ম অ্যাপ্লাই করব। দেখো এই একটা ভদ্রলোক এবং এই একটা ভদ্রলোক দুইজন গুণ আকারে আছে। তাহলে আমি ইচ্ছা করে এইটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি, একটাকে ইউ ধরলাম ভি। আসলে দুইটা কিন্তু দুইটাই কজের ফাংশন, আমি জোর করে ধরলাম একটা ইউ একটা ভি। তাহলে ফর্মুলা আমরা শিখছিলাম যে ইউ ইন্টু ভি এর যোগজীকরণ, তার মানে কজ n মাইনাস 1 এক্স ইন্টু হচ্ছে ভি এর যোগজীকরণ, তার মানে কজ এক্সের যোগজীকরণ। খেয়াল করো ভাই, খেয়াল করো, ইউ ইন্টু ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর অন্তরীকরণ, তার মানে ডিডিএক্স অফ কজ পাওয়ার n মাইনাস 1 এক্স। এই n মাইনাস 1 কিন্তু পাওয়ার, ইন্টু হচ্ছে ভি এর যোগজীকরণ, তার মানে কজ এক্সের যোগজীকরণ। এই যা রেজাল্ট হবে, এই পুরা রেজাল্টটাকে আবার এক্সের সাপেক্ষে যোগজীকরণ। খেয়াল করো ভাই, আমি কজ পাওয়ার এনকে ইচ্ছা করে দুইটা ভাগে ভেঙে নিছি, একটা কজ আর একটা কজ টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল করো ভাই, এবার দেখো এইটা হচ্ছে কজ পাওয়ার n মাইনাস 1 এক্স, কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন এক্স, তাই তো, মাইনাস। দেখো আমরা এই ফর্মুলা জানি যে ডিডিএক্স অফ একবারে 1 নম্বর ফর্মুলা এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটা তো কজ এক্সের পাওয়ার n মাইনাস 1, কজ এক্সের পাওয়ার n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 সামনে চলে আসলো আর পাওয়ার 1 কমে গেল, তার মানে কজের পাওয়ার n মাইনাস 2, তাই তো। কিন্তু কাকে এক্স চিন্তা করছি? কজ এক্সকে এক্স চিন্তা করছি, কিন্তু সে কি এক্স না সে কজ এক্স? তাহলে ইন্টু আবার কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। আশা করি বুঝতে পারছি, যেহেতু তোমরা অ্যাডমিশন দিবা বা কিছুদিনের মধ্যে, তাহলে তোমাদের এটা বোঝা উচিত। আর এইখানে কজ এক্সকে যোগজীকরণ করলে, কজ এক্সকে যোগজীকরণ করলে হবে হচ্ছে সাইন এক্স। এই যা রেজাল্ট, এই টোটাল রেজাল্টটাকে আবার যোগজীকরণ। ঠিক আছে, এই এতটুকু বুঝতে পারার কথা, খুব সহজ জিনিস। খেয়াল করো এর পরের লাইন সবাই একটু ভালো মতন খেয়াল করো। এই মাইনাস এইখানে এসে হয়ে যাবে প্লাস। আচ্ছা আমি একটু দেখি কে কি কমেন্ট দিচ্ছে। ওকে, আচ্ছা আমি একটু কমেন্ট পড়তেছি না, যাই হোক আমরা টাইমটাকে ব্যবহার করি আর কি, কমেন্ট পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। একটু খেয়াল করো এর পরের লাইনটা, কস টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই সাইন এক্স আর এই সাইন এক্স মিলা হবে হচ্ছে সাইন স্কোয়ার, তার মানে ইন্টিগ্রেশন অফ n মাইনাস 1 ইন্টু কস টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স। দেখো ভাই এই সাইন এক্স আর এই সাইন এক্স হচ্ছে সাইন স্কোয়ার, অঙ্কে তো কোথায়ও কস দিয়ে শুরু করছিলাম, তো ওই সাইন স্কোয়ারকে আমি লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, ইচ্ছা করে লিখে ফেললাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, সাইন স্কোয়ার আর আমি লিখলাম না,
একবারে লিখলাম, ঠিক আছে। এর পরের লাইনটা আমি উপরে লিখবো, এই জন্য উপরে একটু মুছে ফাঁকা করি। সবাই জাস্ট আলটিমেট ব্যাপারটা বোঝার ট্রাই করো, অঙ্কটা কঠিন না, আমরা লাস্ট লাইনটাকে ব্যবহার করব। খেয়াল করো, এই লাইনের পরের লাইন cos টু দি পাওয়ার n-1 x sin x এর মতন থাকলো sin x। এবার এইটা দিয়ে এই 1 মাইনাস এটার গুণ, ঠিক আছে, তাহলে প্লাস ইন্টিগ্রেশনটা থাকলো এইটা দিয়ে এইটার গুণ, তার মানে n-1 এটা দিয়ে গুণ করলে 1 এর সাথে প্রথমে গুণ, তার মানে cos টু দি পাওয়ার n-2x dx, মাঝখানের চিহ্ন মাইনাস, মাঝখানের চিহ্ন মাইনাস, n-1 এর মতন থাকলো। আচ্ছা, ইন্টিগ্রেশন লিখে দিই, এই পুরাটা দিয়ে এই cos স্কোয়ারকে গুণ, তাহলে এই পুরাটা দিয়ে cos স্কোয়ারকে গুণ, আর এইটা আছে cos টু দি পাওয়ার n-2, তার মানে n-1 ইনটু হয়ে যাবে হচ্ছে cos এর পাওয়ার nx dx। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এই পর্যন্ত গুণ করছি আর কি মাঝখানে, ঠিক আছে, মুছে দিলাম। এবার খেয়াল করো, এই অঙ্ক, এই লাইনটা কিন্তু cos টু দি পাওয়ার nx dx, এই লাইন থেকে এত দূর পর্যন্ত আমরা চলে আসছি, তাহলে এই জিনিসটাই আমাদের কিন্তু বাম পক্ষ, তার মানে cos টু দি পাওয়ার nx dx, cos টু দি পাওয়ার nx dx বাম পক্ষ। তাহলে এই ডান পাশের এই যে জিনিসটা আছে এটাকে আমরা বামে নিয়ে যাব। তাহলে এর পরের লাইন খেয়াল করো, cos টু দি পাওয়ার nx dx, একটু সিম্পলি বুঝতে পারবা, এইটা থেকেই কয়েক লাইন করে এই লাইন আসছিলাম, তাহলে এইটা ইকুয়াল টু এই জিনিস, এই টোটাল জিনিসটা বামে নিয়ে আসবো। বামে নিয়ে আসলে দেখো প্লাস হয়ে যাবে n-1 ইন্টু ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু এইটা থাকবে, এটা থাকবে হচ্ছে এইটা cos টু দি পাওয়ার n-1 x sin x প্লাস n-1 ইন্টু ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n-2x dx। ঠিক আছে, যারা সাথে সাথে লিখতেছো তারা একটু ভালো মতো বুঝতে পারবা। এইবার এই বাম পাশের এইটা দিয়ে যদি গুণ করো, এইটা দিয়ে গুণ করার পরে দেখবা এটা হবে n cos টু দি পাওয়ার nx dx মাইনাস এটা একটা একটা কেটে যাবে, তাহলে তোমার বাম পাশ, আমি আর ডিটেলসে যাচ্ছি না, তোমরা এমনি বুঝতে পারবা। এইটা দিয়ে n-1কে গুণ করো, দেখবা একটা একটা কেটে যাবে, শুধু এইটা পড়ে থাকবে n cos টু দি পাওয়ার হচ্ছে nx dx ইকুয়াল টু তোমার থাকবে এইটা cos টু দি পাওয়ার n-1 x sin x প্লাস n-1 ইন্টু cos টু দি পাওয়ার n-2x dx। এখন এই nটা এই পাশে চলে আসবে, তার মানে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx, এই nটা যদি ডানে চলে আসে তাহলে 1/n ইন্টু cos টু দি পাওয়ার n-1x sin x প্লাস n-1/n ইন্টু cos টু দি পাওয়ার n-2x dx। ঠিক আছে, এই হচ্ছে কথা, লাস্টে একটা প্লাস সি, এই হচ্ছে আমাদের আলটিমেট লাইন, এই হচ্ছে আমাদের আলটিমেট লাইন। এই লাইনটা লাস্ট পর্যন্ত, এই লাইনটা লাস্ট পর্যন্ত যে লাইন আসছে, এই লাইনটা সবাই খাতায় লিখে এই লাইনটার দিকে একটু তাকায় থাকো। আমাদের আলটিমেট লাইনটা আসছে এইটা, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার nx dx। একবার যদি ভাই এই লাইনটা তুমি মনে রাখতে পারো, তাহলে সাইন কজের পাওয়ার যাই থাক না কেন তুমি অঙ্ক সলভ করতে পারবা। এটা হবে হচ্ছে 1/n cos টু দি পাওয়ার n-1x ইন্টু হচ্ছে সাইন x, ঠিক আছে, ইন্টু হচ্ছে সাইন x প্লাস n-1 ভাগ হচ্ছে n ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার n-2x dx। ঠিক আছে, লাস্ট লাইনটা সবাই, লাস্টের লাইনটা যে উপরে লাল কালারে লিখছি, এই লাইনটার দিকে সবাই চেয়ে থাকো এবং লাইনটাকে নিজের ভিতরে বসায় ফেলা ট্রাই করো। এইবার দেখো অঙ্ক কত সহজে হয়। এই লাইনটাকে ডিরেক্ট ফর্মুলা আকারে অ্যাপ্লাই করা যাবে, এই লাইনটাকে ডিরেক্ট ফর্মুলা আকারে অ্যাপ্লাই করা যাবে। যেমন ইন্টিগ্রেশন অফ cos পাওয়ার 4x dx আসছে, রেজাল্ট বলো n এর মান কত, n এর মান 4, n এর মান কত, n এর মান 4,
এন এর মান কত, এন এর মান 4, তাহলে আমরা লিখব 1/4, 1/4, এটা কজের পাওয়ার এন এর চেয়ে এক কম, তার মানে কস কিউব এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স, খেয়াল করো, প্লাস এন এর মান হচ্ছে 4, তার মানে 4 - 1/4, তার মানে হচ্ছে 3/4, 3/4 ইন্টু কজের পাওয়ার 2 কমে যাবে, n-2 ছিল 4, হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ার এক্স ডিএক্স। বুঝছে কে? সবাই বুঝছে? এটা সবাই বুঝছে? ওকে, এরপরেরটা খেয়াল করো, 1/4 কস কিউব এক্স সাইন এক্স প্লাস 3/4, জাস্ট কজ স্কোয়ারকে এখন করলেই হয়ে যাবে, জাস্ট কজ স্কোয়ারকে। কজ স্কোয়ারকে তো তোমরা এমনি পারবা, কজ স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেশন অফ হাফ ইন্টু 1 প্লাস কস 2x, তাই তো? 1 প্লাস কস 2x, বাকিটুকু পেরে যাবা। ঠিক আছে, এইবার আশা করি বুঝতে পারছো। এই যে এইবার এটা পারবে না, এটা বাকিটুকু পেরে যাওয়ার কথা। ঠিক আছে, এবার আমি একটা বড় পাওয়ার নিয়ে সলভ করি, একটা বড় পাওয়ার নিয়ে। কজেরটা পারলেই সাইনেরটা পারা যায়। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার, ইন্টিগ্রেশন অফ কজের পাওয়ার ধরো আসছে হচ্ছে 7x dx, কজের পাওয়ার 7x, তার মানে এন এর মান হচ্ছে 7, এন এর মান 7, ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তার মানে 1/7, কজের পাওয়ার 1 কমে যাবে, কজের পাওয়ার 6x sin x প্লাস 7 - 1, তার মানে 6/7, 7 - 1/7 ইন্টু কজের পাওয়ার 2 কমে যাবে, কজের পাওয়ার 5x dx। ঠিক আছে, এই যে পাওয়ার 5, এই জায়গা আবার সেম আর একটা রুল দিতে হবে, সেম নিয়মে আবার ফর্মুলা দিতে হবে। তাহলে 1/7 কজের পাওয়ার 6x sin x, 6/7 বাইরে রেখে দিলাম, আবার সেম ফর্মুলা, এই ফর্মুলা। তাহলে 1/5 কজের পাওয়ার 1 কমে যাবে, তার মানে কজের পাওয়ার 4x ইন্টু সাইন এক্স প্লাস n-1, তার মানে 5 - 1, সো 4/5 প্লাস দিয়ে প্লাস 4/5, পাওয়ার 1 2 কমে যাবে, তার মানে কজের পাওয়ার কিউব এক্স ডিএক্স। তাই তো? লাস্টের লাইনে আবার সেম ফর্মুলা দিবা, আবার সেম ফর্মুলা, তার মানে 1/7 কজের পাওয়ার হচ্ছে 6x sin x। একবার বুঝে গেলে ভাই পাওয়ারের যে মজা, একবার বুঝে গেলেই দেখবা মজা কত। প্লাস এইটা দিয়ে এটা গুণ করলে, একবার গুণ করে দিয়েই লিখি, তাহলে এটা হবে হচ্ছে 6/35, তার মানে 6/35 কজের পাওয়ার হচ্ছে 4x sin x প্লাস এটা দিয়ে এটাকে গুণ করে দিলে হবে হচ্ছে কত হবে, 20, নিচে 5 সাথে 35, 20/35 ইন্টু হচ্ছে cos কিউব এক্স ডিএক্স। তাহলে এই cos কিউব এক্সে আবার সেম ফর্মুলা দিবা। আমি শুধু cos কিউবের এই অংশটার রেজাল্ট কত হবে উপরে লিখে দিচ্ছে, cos কিউব এক্স, শুধু cos কিউব এক্স ইন্টিগ্রেশন অফ ওই এইটুকুকে আলাদা করে লিখতেছি সবুজ কালি দিয়ে উপরে, দেখো এইটুকুকে। তাহলে 1/কিউব cos স্কোয়ার সাইন এক্স, তাহলে কিউব -1, তার মানে 2/3, 2 কমে যাবে, ইন্টিগ্রেশন অফ cos x, আর ইন্টিগ্রেশন অফ cos x মানে এই জায়গায় আমরা ডিরেক্ট লিখে দিতে পারি sin x। তাহলে এই সবুজ অংশটা আমরা এই লাস্টে এখানে বসায় দেব, শেষ অঙ্ক। তাহলে পাওয়ার 7 থেকে পারলাম, পাওয়ার যদি 50 হয় তাও তুমি পারবা যে প্রতি ধাপে 2 2 2 2 করে কমে যাবে, প্রতি ধাপে 2 করে 2 করে 2 করে কমবে। ঠিক আছে, কজ আর সাইনের পাওয়ার যাই থাক তুমি এখন সব পারবা। ঠিক আছে, তো আমি কজের ফর্মুলাটা কিভাবে আসলো সেটা তোমাদেরকে প্রমাণ করে দিলাম। আমি সাইনের ফর্মুলাটা লিখে দিই, তোমরা বাসায় নিজে নিজে প্রমাণ চাইলে করতে পারো। সাইন পাওয়ার এক্স ডিএক্স, এইটা সেম ফর্মুলা ভাই, সেম ফর্মুলা, এইটার সাথে এটা সেম ফর্মুলা, জাস্ট প্রথমটা হবে -1 ভাগের, আর কোনো চেঞ্জ নেই। এইটা এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে দেখো কজের ক্ষেত্রে কজ হয়েছিল, সাইনের ক্ষেত্রে সাইন, তার মানে সাইন n-1x, কজের জায়গায় জায়গা ছিল সাইন, তাহলে সাইনের জায়গায় যা হবে কজ প্লাস n-1 ভাগ n ইন্টু হচ্ছে সাইনের পাওয়ার 2 কমে যাবে। ঠিক আছে, সেম ফর্মুলা, কজেরটা প্লাস সাইনেরটা মাইনাস। সাধারণত কজ সাইনের ম্যাক্সিমাম ফর্মুলায়
কজেরটা হয় হচ্ছে প্লাস, সাইনেরটা হয় হচ্ছে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, একটু আগে যে পাওয়ার হরন টাইপের দেখাচ্ছিলাম, ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, তাহলে কজ আর সাইন। আচ্ছা, আজকে অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এতক্ষণ ধরে মাথায় পাগল হয়ে যাবে, তো আমরা আলোচনায় পর্যন্তই সেরে দিই। ক্যালকুলাসে অনেক জিনিস শেখার আছে ভাই, বিলিভ ইট অর নট। ইন্টারমিডিয়েটের যত যা যা আছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে ক্যালকুলাস, সবচেয়ে সহজ জিনিস ক্যালকুলাস। ক্যালকুলাসকে কাঁপায়া পড়ে ফেলতে হবে। ক্যালকুলাস হবে হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমার উত্তরানোর মূল মন্ত্র। ঠিক আছে, এবং শুধু বই, শুধু বই, বইয়ের বাইরে কিচ্ছু করতে হবে না, জাস্ট বই। বইয়ের অঙ্কগুলোকে এক প্রকারে খেয়ে ফেলতে হবে, এক প্রকারে খেয়ে ফেলতে হবে ভাই, বিলিভ ইট অর নট। জাস্ট বইয়ের বাইরে কিচ্ছু করতে হবে না, বই 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 বই। কথা বুঝছে কি? বইয়ের বাইরে কিছুই নাই, মাথায় রাখতে হবে, বইয়ের বাইরে কিছুই নাই। বই তোমার একমাত্র জিনিস, বোর্ড পরীক্ষার জন্য হোক এবং ভর্তি পরীক্ষার জন্য হোক। প্রয়োজনে 2019 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় যে 20টা ম্যাথের কোশ্চেন আসছে, একটা বই খোলো, বইয়ে খুঁটিনাটি খুঁজতে থাকো, তুমি দেখো কয়টা হুবহু থেকে বই থেকে আসছে, কয়টা হুবহু বই থেকে আসছে। বিলিভ ইট অর নট, বই বই এবং বই, এবং লাস্টে পড়তে হবে বিগত বছরের কোশ্চেন। প্রস্তুতি নিতে হবে স্ট্রং। বইতে যা নাই, বইয়ের বাইরের কোনো জিনিস পড়তে হবে না, বাইরের নিয়মে বইয়ের জিনিস পড়তে হবে। বাইরে থেকে নিয়ম শিখবা, বাট বই থেকে পড়তে হবে। এমন একটা টপিক যা বইতেই নাই, একটা অঙ্ক বইতেই নাই, আমি ওই বইতে অঙ্ক তোমাকে শেখা কোনো লাভ নাই ভাই, অহেতুক, অহেতুক। ঠিক আছে, অহেতুক জিনিস শিখে কোনো লাভ নাই। আমি বলে দিচ্ছি, ভর্তি পরীক্ষার দিন তুমি কলেজে মানুষ কাঁপায় রেজাল্ট করে, ইন্টারমিডিয়েটে কাঁপায় রেজাল্ট করে, বাট ভর্তি পরীক্ষার দিনও পাগলায়া যায়। এর কারণ হচ্ছে, যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কথা বলো ভাই, একই দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার 8টা সাবজেক্টের পরীক্ষা একদিনে দিতে হবে। ফিজিক্স 2টা, পেপার 1 পেপার 2, ম্যাথ 2টা, বায়োলজি 2টা, কেমিস্ট্রি 2টা। বাট বোর্ড পরীক্ষায় দাও তুমি শুধু ম্যাথ ফার্স্ট পেপার, শুধু ম্যাথ সেকেন্ড পেপার, শুধু ম্যাথ ফার্স্ট পেপারে কাঁপানো যায় ভাই। 8টা সাবজেক্টের পরীক্ষায় একদিন কাঁপানো যায় না। ওই দিন দেখবা পরীক্ষার হলে ঢুকার আগে অঙ্ক পারো, পরীক্ষার হল থেকে বের হয়ে অঙ্ক পারো, পরীক্ষার হলে বসে বসে অঙ্ক পারো না, মাথায় ভাই গ্যাঞ্জাম হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই বইয়ের বাইরে কোনো প্রস্তুতি নেওয়া যাবে না। অহেতুক জিনিস শিখে, যেহেতু মস্তিষ্কে চাপ হবে, অহেতুক জিনিস শিখে মাথায় লোড বাড়ানোর কোনো দরকার নাই। মূল বই তোমার একমাত্র সাফল্যের চাবিকাঠি হবে, মূল বই এবং কোশ্চেন ব্যাংক। বেস্ট অফ লাক সবাই, আমার জন্য দোয়া করবা, এবং তোমাদের জন্য অনেক 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 দোয়া থাকলো। দেখা হবে বিজয়ের মঞ্চে।